মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুরু হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস কাঁচের দেওয়াল, ৭ম পর্ব। প্রযোজনায় ভিজুয়াল অডিও। তা তুমি কি চাকরি করো? না, স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার। এখন আছো কোথায়? দেশপ্রিয় পার্ক। তোমার বাবা মা? বৃষ্টির মনের অস্থিরতা ক্রমশ তার স্বভাবে প্রভাব ফেলছে। কখনো সে বাবার বাড়ি গিয়ে অসভ্যতা করছে, তো কখনো মায়ের সঙ্গে দুর্ব্যবহার করছে। কিন্তু এসব করতে কি বৃষ্টির সত্যিই ভালো লাগে? সে তো এমন ছিল না। তা নিজের ব্যবহারের জন্য বৃষ্টির কি অনুশোচনা হয় না কোনো? মার সঙ্গে ওরকম বিশ্রী ভাষায় কথা বলার পর সারা রাত ঘুমোতে পারল না বৃষ্টি। উদ্দাম বাজনা শেষ হওয়ার পর রাগ ঝিমিয়ে পড়ল একটু একটু করে। কেন যে ওরকম অশালীন হয়ে পড়ল? মা কি তার জন্য কম করেছে এতদিন? মাও তো একটা বিয়ে করে ফেলতে পারত, তা না করে এত পরিশ্রম করেছে। সে তো শুধুই তার কথা ভেবে। বৃষ্টি ঠিক করল সকালে উঠেই মার কাছে ক্ষমা চেয়ে নেবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মত বদলে যেতে শুরু করল। অন্য বৃষ্টিটা ছায়া ফেলতে শুরু করলো তার মনের ওপর। সেই বৃষ্টি একটা কথাই ভাঙা রেকর্ডের মতন কানে বাজিয়ে চলেছে। বৃষ্টি, তুই কি মূর্খ? মা তোকে নিয়ে ভিন্ন হয়েছিল তোর বাবার সঙ্গে যুদ্ধে জিততে চায় বলে। পরিশ্রম শুধু মেয়ের জন্য করেনি, করেছে নিজেরই প্রতিষ্ঠা আর খ্যাতির জগৎ বিস্তার করার জন্য। যদি তোর মা তোকে সত্যিই ভালোবাসত, তবে কি তোর মার দিনগুলো, সন্ধেগুলো সবে চলে যেত বন্ধু বান্ধব, ছাত্রছাত্রী, ক্যানভাসের দখলে? মনে করে দেখতো কবে তোর মা শুধু তোকে নিয়েই একটা পুরো দিন কাটিয়েছে। বৃষ্টি মন দিয়ে সেরকমই একটা দিন খোঁজার চেষ্টা করল। নেই, সত্যিই সেরকম দিনের অস্তিত্ব নেই বৃষ্টির জীবনে। যদি সেরকম দিন নাই থাকে, তাহলে ওই নির্লজ্জ ভদ্রমহিলা তার উপর জোর ফলায় কোন অধিকারে? ভাবে কি করে সেই বৃষ্টির সমস্ত চিন্তা, কর্ম, ভূত, ভবিষ্যতের নিয়ন্তা? অনুতাপ ক্রমশ ক্ষোভে, ক্ষোভ ক্রমশ রাগে পরিণত হচ্ছিল বৃষ্টির। বাবার চেহারা মনে পড়তেই রাগ রূপ নিল আক্রোশের। বাবা কিনা শেষ পর্যন্ত মরিয়া হয়ে চুকলি খেলো মার কাছে। মেয়ের একটা নিষ্ঠুর ঠাট্টাকেও বরদাস্ত করার শক্তি নেই, অথচ মুখে কত বড় বড় ভালোবাসার কথা। কোন স্তরে নেমে গেছে বাবা? টানা ৩ দিন বাড়িতে শুয়ে রইল বৃষ্টি। উৎকট দেওয়াল আর লোহার গড়াদের দিকে অবিরাম তাকিয়ে থাকতে থাকতে একসময় সিদ্ধান্ত নিয়ে ফেলল, এই বাড়িতে সে আর থাকবে না। যেখানে থাকলে প্রতিনিয়ত শুধু বিরক্তি আর ক্রোধের সঞ্চার হয়, সেখানে থাকার থেকে না থাকাই ভালো। সুবীরের বাড়িতেও সে আর জীবনে পা রাখবে না। সব থেকে ভালো হয় যদি কোথাও একটা আস্তানা জোটানো যায়, পেইং গেস্ট হয়ে, অথবা কোনো হোস্টেল টোস্টেলে। বৃষ্টির মনে পড়ল দাদু তার নামে কিছু টাকা ফিক্সড ডিপোজিট করে গিয়েছিলেন। সে এখন মাইনর নয়, ইচ্ছে করলেই সে টাকা তুলে ফেলতে পারে। যতদিন না লেখাপড়া শেষ করে চাকরি বাকরি জোগাড় করা যায়, ওই টাকাতে কি কোনো ক্রমে চলবে না? না হয় টিউশন ধরবো গোটা কয়েক। দেবাদিত্য অনেক টিউশনই করে, নিশ্চয়ই ২-৪টে জুটিয়ে দিতে পারবে। যেদিন প্রথম বাড়ি থেকে বেরোলো, সেদিনই খবরের কাগজ থেকে টুকে নিয়েছে 2টো পেইং গেস্ট চাইয়ের ঠিকানা। একটা বেহালায়, অন্যটা ঢাকুরিয়ায়। কলেজে এসেই দেবাদিত্যকে বলল, এই আমাকে কয়েকটা টিউশনই জোগাড় করে দে তো। তুই টিউশন করবি কেন বস? গরিবদের বাজার মারবি কেন? হাজলামি নয়, আমি সিরিয়াস। আমার ভীষণ দরকার।
আর্জেন্ট। রেজিস্ট্রি করে ফেলেছিস নাকি? ছেলেটা কি মীনাক্ষীর হিরোর মতো? চাকরি বাকরি করে না? বৃষ্টি খেপে গেল। মানুষের যত বিপদই হোক, দেবাদিত্য কিছুতেই ঠাট্টার মোড়কের বাইরে আসতে পারবে না। এরকম বন্ধু থাকার থেকে না থাকাই ভালো। বৃষ্টি দেবাদিত্যর সঙ্গে সারাদিন আর একটা কথাও বলল না। কলেজ থেকে বৃষ্টি তৃষিতার সঙ্গে বেরোলো। বাসস্টপে এসে তৃষিতা বলল, চল আমাদের বাড়িতে চল। আমার এক কাকা এসেছে, নেভিতে চাকরি করে। এমন অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতার গল্প বলে। না রে, আমার কাজ আছে। ছাড় তো তোর কাজ। কাজ মানে তো শুভর সেই বন্ধুটার বাড়িতে আড্ডা। কে বলেছে তোকে? শুভই বলছিল। আমি বলছি বৃষ্টি, ওই রাজীব ছেলেটা কিন্তু মোটেই সুবিধের নয়। রণজয় বলছিল ওর বাবার নাকি অনেক ফিশি ব্যাপার আছে। বৃষ্টি শুভর ওপর বিরক্ত হলো। শুভ কোনো কথাই কি ঘোষণা না করে থাকতে পারে না? মুখে বলল, তোর কাকা নিশ্চয়ই কয়েকদিন থাকবে, অন্যদিন যাব। আজ সত্যিই একটা কাজ আছে। তৃষিতা কাঁধ ঝাঁকিয়ে এসপ্ল্যানেডের ট্রামে উঠে পড়ল। তৃষিতার ভাবভঙ্গিতে পরিষ্কার বোঝা যায় সে বৃষ্টির কথা বিশ্বাস করেনি। দুটো ঠিকানার মধ্যে ঢাকুরিয়াতেই আগে যাবে বলে ঠিক করল বৃষ্টি। ঢাকুরিয়া সে মোটামুটি চেনে। মাধ্যমিকের সময় ওখানে একটা টিউটোরিয়ালে যেত সে। তাছাড়া সুবীরের বাড়িও ঢাকুরিয়ার কাছেই। ঠিকানা খুঁজে বাড়িটা বের করতে বৃষ্টির খুব একটা সময় লাগলো না। ছোট্ট দোতলা বাড়ি, সামনে অল্প ফাঁকা জায়গায় ফুলের বাগান। দেখেই বৃষ্টির বেশ পছন্দ হয়ে গেল। কলিং বেল বাজাতে এক প্রৌঢ় ভদ্রলোক নেমে এসেছেন। লোহার জাল দেওয়া দরজার ওপার থেকে জিজ্ঞাসা করলেন, কাকে চাই? আপনি কি শশধর দত্ত, যিনি কাগজে পেইং গেস্টের অ্যাড দিয়েছিলেন? ভদ্রলোক দরজার তালা খুলে বৃষ্টিকে ঘরে এনে বসালেন। কে থাকবেন? আপনি? মানে তুমি থাকবে? ডোন্ট মাইন্ড, আমি তোমার থেকে বয়সে অনেক বড় বলে তুমি বলছি। হ্যাঁ, বৃষ্টি এরকম জেঠু সুলভ কথাবার্তা একদম সহ্য করতে পারে না। তবু শান্তভাবে বলল, হ্যাঁ আমি। তা তুমি কি চাকরি করো? না, স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার। এখন আছো কোথায়? দেশপ্রিয় পার্ক। তোমার বাবা মা? গোড়াতেই এই প্রশ্নের সম্মুখীন হতে হবে 18 বছরের বৃষ্টি ভাবতেও পারেনি। মাস গেলে টাকা নেবে, বিনিময়ে থাকতে দেবে, এতে এত জেরার কি আছে? একটু তীক্ষ্ণ গলাতেই বৃষ্টি উল্টো প্রশ্ন করল, কেন বলুন তো? বাহ, যাকে থাকতে দেব তার সঙ্গে ভালো মতো আলাপ পরিচয় করব না নাকি? বৃষ্টি এক মুহূর্ত ভেবে নিল, তারপর পরিষ্কার উচ্চারণে বলল, আমি দেশপ্রিয় পার্কে মার সঙ্গে থাকি, বাবা যোধপুর পার্কে, আলাদা। ভদ্রলোক সামান্য থতমত খেলেন। মিনিট খানেক চুপ করে থেকে বললেন, সে তোমাদের ফ্যামিলি অ্যাফেয়ার, আমার তাতে আগ্রহ নেই। আমি শুধু দুটো ব্যাপারে নিশ্চিন্ত হতে চাই। এক, মাসে 1200 টাকা পড়বে, তুমি দিতে পারবে? যদি পারো, তোমার সোর্স অফ ইনকাম কি? 2, তোমার বাবা মার নিশ্চয়ই কোনো আপত্তি নেই, আমি কি সেটা কোনোভাবে কনফার্ম করতে পারি? বাবা মার মতামতের কি দরকার? আমি তো অ্যাডাল্ট। অ্যাডাল্ট হলে কি বাবা মার সঙ্গে সব সম্পর্ক ঘুচে যায়? তাছাড়া তুমি সত্যি বলছো কিনা সেটাও তো আমাকে ভেরিফাই করতে হবে নাকি? বৃষ্টির ব্রহ্মতালু জ্বলে উঠল। বাসস্ট্যান্ডে এসে রাগে অনেকক্ষণ ধরে পায়চারি করল সে। মনে মনে গজরাতে থাকল, পেইং গেস্ট থাকতে গেলেও বাবা মার উপর নির্ভর করতে হবে। হোস্টেলে গেলে হয়তো ঠিকুজি পুষ্টিই চাইবে। একটা স্বাধীন দেশের প্রাপ্তবয়স্ক মেয়ের একা থাকার এতটুকু স্বাধীনতা নেই। বাবা মা কি আমাকে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না? বেহালার ঠিকানায় যাওয়ার সমস্ত উৎসাহ বৃষ্টি হারিয়ে ফেলল। মনেও নেই কখন চলে গেছে রাজীবদের ফ্ল্যাটে। বৃষ্টি কদিনে জেনে গেছে এই ফ্ল্যাটের আড্ডায় গাঁজা মদ ছাড়াও চরস, ম্যারিওয়ানা, নেশার ট্যাবলেট সবই চলে। যেসব ছেলেমেয়েরা আসে তারা সবাই প্রায় এসব নেশায় অভ্যস্ত। বেশিরভাগ ছেলেমেয়ের পরিবারেই বৈভবের অভাব নেই,
ফলে ছেলেবেলা থেকেই সুখ আনন্দের অনুভূতিগুলো এদের অনেক ভোঁতা। নেশার মাধ্যমেই সেই ভোঁতা অনুভূতিগুলোকেই কৃত্রিমভাবে শান দেওয়ার চেষ্টা করে সবাই। বৃষ্টি শুনেছে রাজীব কখনো কখনো বন্ধুবান্ধব নিয়ে নিষিদ্ধ ছবিরও আসর বসায়। সুদেষ্ণার কাছে ওইসব জান্তব ছবির বর্ণনা শুনেছে সে। ও ব্যাপারে বৃষ্টির কণামাত্র আগ্রহ নেই। সে যায় শুধুই নেশার তালিম নিতে। বৃষ্টি আবার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। রাজীবের ফ্ল্যাটটাই হবে এখন থেকে তার সন্ধেবেলার স্থায়ী ঠিকানা। ভয়ঙ্কর ভূমিকম্পের ইঙ্গিত প্রথম টের পায় পশু পাখি, জীবজন্তুরা। হয়তো তাদের প্রাকৃতিক অসহায়তার জন্য, অথবা মানসিক বুদ্ধিবৃত্তির বিকাশ না হওয়ার জন্য। এই অপূর্ণতা থেকেই জন্ম নেয় এক প্রখর অনুমান শক্তি। সেই অনুমান শক্তি দিয়েই বাবলু বুঝতে পারছিল জয়ার সঙ্গে বৃষ্টির সেদিনের বাগবিতণ্ডা দুর্যোগের পূর্বাভাস মাত্র। প্রকৃত দুর্যোগ সামনে আসছে। দিদি যদি একটু সময় দিত বৃষ্টির জন্য, অন্তত বাবা মা চলে যাওয়ার পর। তবে জয়াকেও সম্পূর্ণ দোষ দেওয়া যায় কি? সৃষ্টিশীলতার কিছু নিজস্ব ধর্ম আছে। সৃজনশীল মানুষ এক অর্থে স্বার্থপরও বটে, আত্মকেন্দ্রিক। বিষুবরেখা থেকে শুরু করে দুজন মানুষ যদি দুই মেরুর দিকে হাঁটতে শুরু করে, তবে তারা কোনোদিন মিললেও মিলতে পারে। কিন্তু যদি তারা পাশাপাশি দুটো রেলের লাইন ধরে হেঁটে চলে, তবে তারা হাঁটতেই থাকে অনন্তকাল। মেলে না কখনোই, দূরত্ব কমে না এক চুল। সুবীর আর জয়ার সম্পর্কটা সেই রকমই ছিল। একই পৃথিবীতে এরকম দুজন মানুষ থাকতেই পারে, কিন্তু একই ছাদের নিচে এদের স্থান হওয়া কঠিন, এক বিছানায় দুর্বিষহ। এই ধরনের নিকটতম সম্পর্কের মধ্যেই ভবিষ্যৎ প্রজন্মের ধ্বংসের বীজ লুকিয়ে থাকে। যে বিষিয়ে ওঠা সম্পর্কের থেকে বীজের আবির্ভাব, সেই সম্পর্কের ছায়া তো বীজের ওপর পড়বেই। সেই ছায়াই বোধহয় ফুটে ওঠে পরবর্তী প্রজন্মের অসন্তোষের মধ্যে দিয়ে। তাই কি বাবলুর পাশে বসে থাকা ছোট্ট মেয়েটা হঠাৎ একদিন পাল্টে যায়? মাঝে মাঝে বাবলুর খুব অবাক লাগে। এই কি সেই বৃষ্টি যাকে পাশে নিয়ে ঘন্টার পর ঘন্টা আমি বারান্দায় বসে থাকতাম? ছোট্ট মেয়ে চুপ করে মামার হাত আঁকড়ে পড়ন্ত বিকেলে তাকিয়ে থাকত সামনের সবুজ গালচেটার দিকে। কোনো শব্দ উচ্চারণ না করে আমরা পরস্পরের সঙ্গে কত কথাই না বলে ফেলতাম। কিন্তু নীরবতাও কখনো কখনো শব্দের চেয়ে বেশি মুখর হয়ে ওঠে। কোনো কোনো দিন প্রশ্নের বান ছোটাতো মেয়েটা। রেড সোরটেল আর গাপ্পি এত আলাদা হয় কেন? ডোডো পাখি কোথায় থাকে ভালো মামা? ক্যাঙ্গারুদের কেন বাচ্চা বয়ে বেড়ানোর থলি থাকে পেটে? মানুষের কেন থাকে না? ভালো মামা, তুমি তো হিস্ট্রি পড়ো কেন? আচ্ছা, পেরেন্টস ডেতে খালি দিদা যায় কেন? দিদা কি আমার পেরেন্ট? মেয়েটা কি হঠাৎ বদলেছে? বোধহয় হঠাৎ নয়। বাবলু সন্দেহবাতিগ্রস্ত মন বলে এটা বদল নয়, ভাঙন, পাহাড়ের ধসের মতো। পাহাড়ে ধস তো আকস্মিকভাবে নামে না, ভূমিক্ষয় শুরু হয় অনেক আগে থেকে। জয়া মিনমিন করে বলে, আমার তো কোনোদিন সেভাবে চোখে পড়েনি। দিব্যি হাসি খুশি ছিল। হয়তো নিজেকে নিয়ে একটু বেশি ব্যস্ত, হয়তো একটু বেশি জেদি। বাবলুর হাসি পায়। যারা শাসন করে তারা যে কখন শাসিতের বিশ্বাসের ভিত নাড়িয়ে দেয় নিজেরা জানতেও পারে না। বাবলু আবার ঘড়ির দিকে তাকায়। 11টা। বৃষ্টি এখনো বাড়ি ফিরল না। আজকাল রোজই তো রাত করে ফেরে, তবে সেও তো বড় জোর 9টা-10টা। এত রাত তো কখনো হয়নি। কোথায় গেল? বাবলুর দুশ্চিন্তা বাড়ছে ক্রমশ। অন্যমনস্ক হওয়ার জন্য বাবলু একটা ম্যাগাজিন খুলল। রাত নির্জন হয়ে আসছে। ঘণ্টা বাজিয়ে শেষ ট্রামটাও বোধহয় চলে গেল। রান্নাঘরে সুধা বাসনপত্র নাড়ানাড়ি করছে। গোটা বাড়ির নিস্তব্ধতার মধ্যে সামান্য শব্দও বড় কানে লাগে। সন্ধে থেকেই বাড়ি থমথম করছে আজকাল। এতদিনকার নেশা টিভিটাকেও বাবলু আজকাল বন্ধ রাখে। মনে চাপ থাকার জন্য সময়টাকে বড় দীর্ঘ মনে হয় তার। কোনো কোনো দিন সুধা নিঃশব্দে বাবলুর ঘরে এসে দাঁড়ায়। তোমাকে খেতে দেব দাদা ভাই?
সুধার কথায় বাবলু ঘড়ির দিকে তাকিয়ে প্রশ্ন করে, দিদি কোথায়? ওপরে। বাড়ি ফিরে স্তক তো ছাদেই দাঁড়িয়ে থাকে। মাঝে মাঝে সুধা জয়াকে লুকিয়ে বাবলুর কাছেই হাহুতাশ করে। বিশ্বাস করবেন না দাদা ভাই, মেয়েটার ঘর থেকে কি বিচ্ছিরি গাঁজার গন্ধ আসে। ঘরে ঢুকলেই মাগো গা গুলিয়ে বমি উঠে আসে। দিদি ঢোকে ও ঘরে? ওই আর ঢোকে, রোজই তো মেয়ে ফেরা না পর্যন্ত ওই ছাদের আলসেদে দাঁড়িয়ে থাকে। ফিরে আসলেই চলে যায় ছবি আঁকার ঘরে। রাত ভর হিজিবিজি টানে আর কাটে, কাঁদে বসে বসে। আহা, দিদির মতো মানুষকে কখনো ওভাবে কাঁদতে দেখিনি গো। বাবলু চুপ করে থাকে। দিদির বোধহয় এই কান্নাটা পাওনা ছিল। কান্না নয়, শাস্তি। ম্যাগাজিনের পাতায় চোখ রেখেই বাবলু টের পেল একটা পায়ের শব্দ প্যাসেজে ঘোরাফেরা করছে। তার দরজা অবধি এসেও ফিরে গেল। শেষ পর্যন্ত তার ঘরে ঢুকেছে। ঘরে ঢুকেও জয়া দাঁড়িয়ে রইল বেশ খানিকক্ষণ। তারপর দ্বিধা জড়িত প্রশ্ন করল, তোর কাছে বৃষ্টির কোনো বন্ধুর ফোন নাম্বার টাম্বার আছে? মানে অনেকে তো ফোন টোন করে, তুই তো মাঝে মধ্যে ধরিস। যতটা পঙ্গু তার থেকে নিজেকে 10 গুণ বেশি পঙ্গু মনে হলো বাবলুর। সে তো আর রাস্তায় বেরিয়ে খোঁজ খবর করতে পারবে না, কারুর কোনো সাহায্যেই সে আর আসবে না। সে এখন একটা ভগ্ন স্তূপ, 2 যুগ আগের অশান্ত এক সময়ের স্মৃতি ফলক মাত্র। নিজের শীর্ণ পায়ের দিকে তাকিয়ে ছটফট করা ছাড়া আর কিছুই তার করার নেই। অথচ কত কিছু তার হওয়ার কথা ছিল। ইঞ্জিনিয়ার, গ্লোব ট্রটার, বিপ্লবী। এক নিমেষের ভুলে। দিদির দিকে বাবলু ম্লান মুখে তাকালো। সুবীরদাকে একটা টেলিফোন করব, যদি ওখানে গিয়ে থাকে। কথাটা জয়ার মাথাতে আসেনি তা নয়। যদি সত্যিই ওখানে গিয়ে থাকে তবে সেটা জয়ার পক্ষে আরো বেশি অসম্মানজনক। মুখে বলল, না থাক, অন্য কারুর নাম্বার থাকলে দেখ। ছেড়ে দে, কাকে আর রাত্রির বেলা কোথায় আর যাবে, মিছে মিছে অন্যদের ব্যস্ত করা। সুধা জয়ার পিছনে এসে দাঁড়িয়েছিল। সে হঠাৎ হাউমাউ করে উঠল। যেভাবে ছুটে ছুটে রাস্তা পার হয়, কোনো দিকে তাকায় না দিদি। তুমি বরং একবার থানাতেই। এমন কিছু রাত হয়নি এখনো, সবে 11:30। এমনিতেই তো 10টা বাজায়। জয়ার গলায় হালকা ধমক। ধমক না সান্ত্বনা খোঁজা। জয়া বাইরের দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো। এ সময় রাতের দিকে তাও একটু ঠান্ডা বাতাস ওঠে। আজ যেন পৃথিবীও দম বন্ধ করে আছে। দূরে বড় রাস্তার বাতিগুলো টিমটিম। জয়ার চোখ অনেক দূর অবধি দেখার চেষ্টা করল। কোথায় গেল মেয়েটা? বাবলুও পিছন পিছন বাইরে এসেছে। ঘর ঘরে গলায় বলে উঠল, তুই সেদিন ওকে মারধর না করলেই পারতিস। এ কথাটা তো জয়াই নিজেকে বলতে চেয়েছে রোজ। তবু বাবলুর মুখ থেকে শুনে ধক করে লাগলো বুকে। আপনা আপনি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তুই তো সামনে ছিলি, ওভাবে অপমান করার পরও যদি কিছু না বলি। অপমান তো আমাকেও করে সব সময়, আমার সামনে সিগারেট ধরি। তুই জানতিস বৃষ্টি সিগারেট খায়? আমাকে বলিসনি তো। কবে থেকে? সে অনেকদিন আগে, মাস 2 তো হবেই। ভাবলাম কি জানি এটাই হয়তো এখনকার রেওয়াজ। আমি তো আর তোদের এখনকার নিয়ম কানুন জানি না। ওর বয়সী মেয়ে সিগারেট খাবে, রাত করে বাড়ি ফিরবে, ঝাংঝাং করে বাজনা চালাবে, আমাকে তুচ্ছতাচ্ছিল্য করবে, আর তার মা কিছুই দেখবে না। এটাই হয়তো এখনকার কাস্টম। বাবলুর বাঁকা বাঁকা কথায় জয়ার মুখে কাতর ভাব। এসব কথা এখন বাবলু না বললেই পারত। ভাবতে ভাবতেই জয়ার পিঠ টান টান। বৃষ্টি ফিরছে না ল্যান্সডাউনের দিক থেকে? হ্যাঁ, বৃষ্টিই তো। বাবলুও দেখেছে বৃষ্টিকে। বৃষ্টি হনহন করে হেঁটে আসছিল। সিঁড়ির সামনে এসে থমকে দাঁড়ালো। সরি ভালো মামা, এক বন্ধুর বাড়িতে আটকে গেলাম, ওদের ফোনটাও খারাপ। বৃষ্টির হাঁটা অসংলগ্ন। এক হাতে বারান্দার থাম ধরে আছে, যেন সংযত করছে নিজেকে। বাবলুকে নয়, যেন বিবেকের কাছে কৈফিয়ত দিচ্ছে। যাত্রা দলের বিবেক, যে ঘটনার গতি নিয়ন্ত্রণ করতে পারে না,
পাত্রপাত্রীদের ওপর যার প্রভাব বিস্তার করার ক্ষমতা নেই, এমনই এক অকর্মণ্য অস্তিত্ব মাত্র। বাবলু একটি কথাও জিজ্ঞাসা করল না, শুধু সে দেখছিল বৃষ্টি কিভাবে ভেতরে ঢুকতে গিয়েও অন্ধকারে দাঁড়িয়ে পড়ল। জয়াকে দেখতে পেয়েই গলা কঠিন হয়েছে। ডোন্ট মাইন্ড ভালো বাবা, এরকম আমার হবে সামটাইম। বৃষ্টির গলা কি ঈষৎ জড়ানো? বাবলু বুঝতে পারল না, শুধু বুঝতে পারল কথাটা তাকে নয়, জয়ার উদ্দেশ্যে বলা। বাবলু এখানে যাত্রা দলের বিবেক নয়, যাত্রা দলের সম। জয়া কোনো শব্দ উচ্চারণ করতে পারছিল না। গভীর আতঙ্ক তার ক্রোধকে ছাপিয়ে গেছে। একটা হাঁটু কাঁপানো, শিরদাঁড়া নুইয়ে দেওয়া ভয়। এই মেয়েকে সে এখন সামলাবে কি করে? জয়া পালিয়ে যাওয়ার মতন দৌড়ে চলে গেল ভেতরে। সামনে সুধা দাঁড়িয়ে, সুধার চোখেও চোখ রাখতে পারল না জয়া। কদিন ধরেই করবীর শরীরটা ভালো যাচ্ছে না। প্রায়ই বিকেলের দিকে ঘুষঘুষে জ্বর, হঠাৎ হঠাৎ মাথা ঘুরে যায়। ডাক্তার বলেছেন অ্যাকিউট অ্যানিমিয়া, হিমোগ্লোবিন কমে গেছে। বেশ কিছুদিন টানা বিশ্রাম নিতে হবে, সঙ্গে ওষুধ, টনিক। ওষুধের দোকান থেকে বেরিয়ে পিকলুর সঙ্গে মার শরীর নিয়ে আলোচনা করছিল সায়নদীপ। বেশি বয়সে চাকরিতে ঢুকে মার খুবই কষ্ট হচ্ছে। এবার সায়নের একটা কাজ জোগাড় করে ফেলা উচিত। পিকলু বলল, তোমার খেলার কি হবে? চৈত্র মাসে সেলের বাজার এতক্ষণ গমগম করছিল দুদিকের ফুটপাতে। পশারিরা এখন একে একে দোকান গোটাচ্ছে। সারাদিন সাংঘাতিক গুমোটের পর সন্ধ্যা থেকে আকাশ রক্তবর্ণ। সেদিকে এক ঝলক তাকিয়ে সায়ন উদাস। ক্লাবে গোপালদা বলছিল যে স্পোর্টস কোটায় রেলে চান্স পাওয়া যেতে পারে, কিন্তু তখন তো আবার রঞ্জিতি বেঙ্গল খেলার চান্স থাকবে না। কেন? রেলওয়েজের হয়ে তো খেলা যায়, কিন্তু কম্পিটিশনটা খুব টাফ হয়ে যাবে। অল ইন্ডিয়ার ব্যাপার তো, এমনিতেই বেঙ্গল প্লেয়ারদের ওরা তেমন পৌঁছে না। সেটা ঠিক, এখানে থাকলে নেক্সট ইয়ারে তোমার চান্স শিওর ছিল। আরে চেষ্টা করলে আমি ওখানেও চান্স করে নিতে পারবো। পারতেই হবে রে, এখন আমার ব্যাকলিফটে গন্ডগোল হয়ে আছে, কিছুতেই সোজা ব্যাট নামাতে পারছি না। মন্টু তো বলছিলেন যদি আড়াআড়ি ভাবে। হঠাৎ দমকা হাওয়া উঠল। ধুলোর ঝড়ে নিমেষে রাস্তাঘাট ঝাপসা হয়ে গেছে। শোঁ শোঁ আওয়াজের সঙ্গে তাল মিলিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেছে ধুলোবালি। কাগজের টুকরো, শালপাতা, প্লাস্টিক ছিটকে ছিটকে যাচ্ছে। চোখে মুখে সূচের মতন বিঁধছে ধুলোর ঝড়। লোকজন এলোমেলো দৌড়তে শুরু করেছে। সায়ন, পিকলু দুজনেই চোখ বুজে ফেলল। ঝটকা হাওয়ার সঙ্গে আলোগুলোও নিভে গেল আচমকা। কোথাও তার ফার ছিঁড়ল বোধহয়। তাল বেতাল বাতাসে সারা দিনের গুমোট ভাব কেটে গেছে পুরোপুরি। বছরের প্রথম কালবৈশাখী এসেছে। ঘন ঘন বিদ্যুৎ চমকাতে শুরু করল। আকাশ চেরা আলোয় ঝলসে যাচ্ছে পথঘাট। সেই আলোতেই মেয়েটাকে দেখতে পেয়ে পিকলু, সায়ন চমকে উঠেছে। অদ্ভুত বেতালা পায়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছে বৃষ্টি। ঝড়ের ঝাপটায় একবার ডান দিক একবার বাঁ দিকে টলে পড়েও টাল সামলাবার চেষ্টা করছে প্রাণপণ। যেন রাস্তা নয়, ভরা বর্ষার নদী পার হতে চায় মেয়েটা। সায়ন, পিকলু মুখ চাওয়াচাওয়ি করল। বৃষ্টি সম্পূর্ণ নেশাগ্রস্ত, অন্ধকারে এদিক ওদিকে তাকাচ্ছে বারবার। সায়নের গলা থেকে বেরিয়ে এলো, একি কি অবস্থা মেয়েটার? পিকলু সায়নের হাত ধরে টানল। সে এই সমস্ত ঝামেলায় জড়িয়ে পড়তে রাজি নয়। পাড়ার সবাই জানে বৃষ্টি এখন পুরো বুকে গেছে। যেতে হবে না, যত সব ঝুট ঝামেলা। কি ব্রাইট ছিল মেয়েটা, কি হয়ে গেল? মালফাল টেনেছে বোধহয়। পিকলু এড়িয়ে যেতে বললেও সায়নের মন সায় দিল না। এগোলো পায়ে পায়ে। আরে মেয়েটাকে তো বাড়ি পৌঁছে দেওয়া দরকার, এভাবে রাস্তার মাঝখানে ফেলে যাওয়া যায় নাকি? আমি নেই, কে যাবে বাবা আগ বাড়িয়ে? ওর যা মেজাজ, সেই জন্য দেখেও মুখ ঘুরিয়ে চলে যাব। ছাড়ো তো, ও ঠিক পৌঁছে যাবে। ওস্তাদ মেয়ে, প্রায় তো আজকাল এই দশা হয়। সায়ন আশ্চর্য হয়ে গেল। পিকলু না বৃষ্টির ছেলেবেলার বন্ধু? এরকম সঙ্গীন অবস্থায় কেউ বন্ধুকে ফেলে চলে যেতে পারে? সায়ন একাই এগিয়ে গেল। বাড়ি যাবে তো? বৃষ্টির ঘোর লাগা চোখ পিটপিট করে উঠল, যেন সায়নকে চিনতে অসুবিধা হচ্ছে।
বাতাসের জন্য সায়নের কথাগুলো কানে ভালো করে পৌঁছল না তার কাছে এখন সবই অস্পষ্ট। আজই সে প্রথম নেশার ট্যাবলেট খেয়েছে। সায়নের দিকে ঢুলু ঢুলু চোখে তাকিয়ে বৃষ্টি স্খলিত প্রশ্ন করেছে, আমার বাড়ি কোথায়? ঝড় বাড়ছে, 2-4টে বড় ফোঁটা পড়ল গায়ে। পাশ দিয়ে দৌড়ে যাওয়ার সময় পথচারীরা থমকে দাঁড়িয়ে দেখে নিচ্ছে সুন্দরী নেশাড়ু মেয়েটাকে। সায়নের সরে ধমক এলো, একটা কথাও আর নয়, চলো চলো তো আমার সঙ্গে। হাত ধরে টানতে টানতে মেয়েটাকে বাড়ির দিকে নিয়ে যেতে চাইল সায়ন। কয়েক পা গিয়েও বৃষ্টি দাঁড়িয়ে পড়েছে। সায়ন কোনো কথা বলল না। বিকট শব্দে কাছে কোথাও বাজ পড়ল। বাতাস আরো দামাল। বৃষ্টি গলা চড়ালো, তুমি এখানে কেন? গুড বাইরা তো এখন মায়ের আঁচল ধরে ঘুমিয়ে পড়ে। যাও বাড়ি যাও, মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখো। বৃষ্টির একটা কথার সঙ্গে অন্য কথা মিশে যাচ্ছে। চড়া গলা ধীরে ধীরে খাদে নেমে গেল। সায়নের কষ্ট হলো মেয়েটাকে দেখে। মানুষ নিজেকে নিজে এভাবে ধ্বংস করে ফেলে কেন? ধবধবে সাদা চাদরে ঢাকা বাবার মুখটা দেখতে পেল সায়ন। শ্মশানের হাওয়ায় মুখ থেকে চাদর সরে গিয়েছিল একবারই। কি বিভৎস ক্ষতবিক্ষত মুখ। বর্ষার খোঁচা লাগলো সায়নের বুকে। মেয়েটার হাত সজোরে চেপে ধরেছে। কেন এভাবে নিজেকে নষ্ট করছো তুমি? তোমার মতো ব্রাইট একটা মেয়ে। নো লেকচার, নো সারমন, নো পুরুতগিরি। হু আর ইউ? আমার গার্জেন? আমি কোনো গার্জেন ফার্জেনের তোয়াক্কা করি না। আমি তোমার বন্ধু বৃষ্টি, জাস্ট আ ফ্রেন্ড। হেল উইথ ইউর ফ্রেন্ডশিপ। আমি বন্ধু চাই না। আর কেউ নেই, nobody, none. I'm all alone in this great planet. মুষলধারে বৃষ্টি নেমেছে। ঝড়ের সঙ্গে একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে। বৃষ্টিকে নিয়ে সায়ন কোনো রকমে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছল। তখনও বৃষ্টি অবিরাম বকবক করে চলেছে। আমি ভালোদের সাথে বন্ধুত্ব করব না। আমি তোদের ঘৃণা করি। অল মায়ের পুতু পুতু ছেলে, ক্যাবলা ক্যাবলা, গুজি গুজি। Damn you! ঝড়ের ঝাপটায় পার্কের ভেতরের কাঁঠালি চাঁপা গাছটার ডাল মর্মর শব্দে ভেঙে পড়ল। আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে বিদ্যুৎ শিকড় ছড়িয়ে দিচ্ছে। সেই ঝলকানিতে রাত ফালা ফালা। মুহূর্তের জন্য দিনের মতন আলোকিত রাস্তাঘাট, ঘরবাড়ি। পর মুহূর্তেই কালিমা লিপ্ত। মুহূর্তের ঝলকানিতেই 3টে মুখ স্পষ্ট হলো। বাইরের বারান্দায় ঝড়ের ঝাপটা মেখে জয়া, সুধা নিশ্চল। বাবলু হুইল চেয়ারে স্থির। সুধারই প্রথম সম্বিত ফিরল। হুড়মুড় করে নেমে এসেছে রাস্তায়। সায়নকে সরিয়ে সপসপে ভেজা মেয়েটাকে দুহাতে জাপটে ধরেছে। বৃষ্টি ভেজা কাঠের মতন দাঁড়িয়ে রইল। যাব না, ছেড়ে দাও আমাকে। সুধা প্রাণপণে টানছে বৃষ্টিকে। সায়ন চকিতে তাকালো জয়া আর বাবলুর দিকে। সবার মুখই আবার অন্ধকারে। এখানে তার আর দাঁড়িয়ে থাকা উচিত নয়। লজ্জায় মিশে যাওয়া মানুষদের দেখতে ভয় পায় সায়ন। সায়ন বাড়ির দিকে দৌড়ল। পরদিন বিকেলের দিকে নিখিলকে অফিসে ফোন করলো জয়া। টিফিনের পর এই সময়টাতেই ঘণ্টাখানেক নিখিল পাগলের মতন কাজে ডুবে থাকে। সরকারি অফিসের রীতিমাফিক এখনো টিফিনের রেশ চলছে সর্বত্র। কেউ খবরের কাগজের পাতা উল্টাচ্ছে, কেউ ঝিমিয়ে নিচ্ছে টুক করে। নিছক অলস মুখেও বসে আছে কেউ কেউ। একদল সামনের ইলেকশন নিয়ে গবেষণা জুড়েছে। রাজ্য নির্বাচন নিয়ে এবার কেউ তেমন আগ্রহী নয়, যেন ফলাফল সবারই জানা। 2-4টে ছেলে ছোকরা সিনেমা ফুটবল নিয়ে যে মেতে নেই তা নয়। মেয়েরা সজ্জা, রান্না আর পরনিন্দা পরচর্চায় মুখর। এই পরিবেশে নিখিলকে কর্মরত দেখলে কেমন বেমানান লাগে। অবশ্য বাকি কোনো সময়ই অফিসে নিখিলের টিকি দেখা যায় না। নিখিল বিরক্ত হলো।
কাজের সময় কোনো রকম বাধা সে পছন্দ করে না। তার টেবিল জুড়ে ডিজাইনিং পেপার, কম্পাস, সেট স্কোয়ার, স্কেল, কয়েকটা তুলি, 2-4টে ছোট রঙের শিশি, টিউব। একটা শাড়ির ডিজাইনের কাজ আজ তাকে শেষ করতেই হবে। তার মাঝে এই ফোন। নিখিল অনিচ্ছা সত্ত্বেও উঠল। জিএম এর 10x6 কিউবিকেলের সুইং ডোর ঠেলেছে। জিএম এর সামনে বসা লোকটার সঙ্গে কথা বলতে বলতেই রিসিভারের দিকে আঙুল তুলে দেখালেন, ইঙ্গিতে বললেন, ভদ্রমহিলা। নিখিল টেবিলের দিকে পিছন করে দাঁড়ালো। কি ব্যাপার জয়া, তুই কি করছিস? জয়াকে উত্তর দেওয়ার আগে নিখিল আর চোখে একবার জিএমকে দেখে নিল। ভীষণ সিরিয়াসলি কাজ করছি। একটু আসতে পারবি আজ? কোথায়? তোর বাড়িতে? না, কলেজে চলে আয়, তোকে আমার খুব দরকার। তোর গলাটা এরকম লাগছে কেন রে? কিছু হয়েছে নাকি? এনি অ্যাক্সিডেন্ট? না না, তেমন কিছু নয়, তুই একবার আয় না প্লিজ। ঠিক আছে, 4টের মধ্যে পৌঁছে যাচ্ছি। ফোন রেখে জিএম এর দিকে তাকিয়ে এক গাল হাসল নিখিল। ভদ্রলোক গোমরা হয়ে গেছেন, 10 আঙুলে বিলি কাটছেন নকল চুলে। আজকেও তাহলে ডিজাইনটা পাচ্ছি না। কাল দিয়ে দেব। এত তাড়া করছেন কেন? সবে নতুন ফিনান্সিয়াল ইয়ার পড়েছে, তার উপর কদিন পরেই ইলেকশন। এখন কি আর তাঁতিদের দিয়ে কাজ ওঠাতে পারবেন? কাল ঠিক দিচ্ছেন তো? নিখিল দত্ত রায় যা বলে তাই করে। নিখিল দরজা দুলিয়ে বেরিয়ে এলো। এইসব সরকারি আমলাগুলোর পাকা পাকা ভাবভঙ্গি দেখলেই তার মাথায় রক্ত চড়ে যায়। লোকটার মাথার পরচুলাটা একদিন টেনে খুলে দেওয়ার ইচ্ছে আছে নিখিলের। তারপর রিজাইন করবে চাকরি থেকে। মাথায় চুল না লাগানো থাকলে কি বিকট যে লাগে লোকটাকে। একদিন বাথরুমে নিখিল দেখে ফেলেছিল, রুমাল দিয়ে চকচকে টাক মুছছিলেন ভদ্রলোক। একটা গোল হুলো বেড়ালের মতন মুখ, মাছি গোঁফ। এই অফিসেই কিনা কাজ করে যেতে হয় তাকে। আরতি জেদ না করলে থোড়াই করতাম এ চাকরি। আজকাল আর্টিস্টদের বাজার খুব খারাপ না। অনেকগুলো আর্ট গ্যালারি হয়ে গেছে, বছরে কয়েক লাখ টাকার ছবি তো হেসে খেলে বিক্রি হয়ে যায়। সঙ্গে 2-4টে ফরমায়েশি কাজ করতে পারলে তো কথাই নেই। জয়াও চাকরিতে ঢুকলো, আমাদের ইন্টেরিয়ার ডেকোরেশনের ব্যবসাটাও উঠে গেল। জয়াটা দিব্যি এখন ছবির জগতে ডুবে গেছে। মিডিয়ার সঙ্গেও যথেষ্ট ভালো সম্পর্ক রেখে চলে। নিখিলের বরাবরই কপালটা খারাপ। লাস্ট এক্সিবিশনেও জয়ার ছবি বিক্রি হলো 18,000-এ। পুলিশ কনসুলেট থেকে কিনল, আর নিখিলের ছবি নিল বাংলাদেশ কনসুলেট 11-তে। ভাবতে গেলেই বুকটা মাঝে মাঝে চিনচিন করে ওঠে নিখিলের। পরক্ষণেই নিজেকে ধমকায়, ছি নিখিল, জয়া না তোমার কতদিনের বন্ধু? জয়ার জন্য নিখিলের সবসময়ই খারাপ লাগে। কি করে যে ওই রকম একটা হাম্বাকের পাল্লায় পড়েছিল, প্রথম দিন থেকেই আমার সুবীরকে জালিয়াত ছাড়া আর কিছুই মনে হয়নি। কথার জাদুতে বশ করে ফেলতে ওস্তাদ। বিয়েটা ভেঙে সাপে বর হয়েছে। কত স্বাধীনভাবে কাজ করছে জয়া। একসময় যা দিন গেছে বেচারির, তার মধ্যেও মনের জোর কি সাংঘাতিক। রাতের পর রাত জেগে ছবি এঁকে গেছে। সত্যি কথা বলতে কি, নিখিলের মনে হয় মানসিক বিপর্যয়ের সময় থেকেই জয়ার ছবি অনেক বেশি পরিণত হয়েছে। এমন চমৎকার রঙের কাজ করে এক এক সময়। বাথরুম থেকে মুখে জল দিয়ে এসে ব্রাশ, তুলি, স্কেচ সব ড্রয়ারে ঢুকিয়ে চাবি দিল নিখিল। শান্তিনিকেতনী ব্যাগ ঝুলিয়ে নিল কাঁধে। কি হতে পারে জয়ার? বাবলুর কিছু হলো নাকি? না বৃষ্টির? সেই কলেজে পড়ার সময় থেকে জয়ার জীবনের সমস্ত ওঠা পড়া তার চোখের সামনে ঘটে গেছে। বিয়ের সাক্ষী তো বটেই, ডিভোর্সেরও। বৃষ্টির কাস্টাডি নিয়ে মামলা চলাকালীন জয়া যখন মাঝে মাঝে হতাশায় ভেঙে পড়ত, এক মুহূর্তের জন্য সে দুর্বল হতে দেয়নি জয়াকে। জয়াও কম করেনি তার জন্য। জয়া না থাকলে আরতির সঙ্গে বিয়েটাই ভেঙে যেত তার। হিস্টেরিক আরতিকে জয়াই ঠান্ডা মাথায় সামলেছে। একেই কি বন্ধুত্ব বলে? যদি তাই হয়, তবে কেন জয়ার খ্যাতিতে ঈর্ষা করে সে? হীনমন্যতা বোধ? ওয়েলিংটন থেকে বাসে এসে বাকি রাস্তা হেঁটেই মেরে দিল নিখিল। জয়া স্টাফ রুমে ছিল।
নিখিলকে দেখেই বেরিয়ে এসেছে। জয়াকে দেখে রীতিমতো ঘাবড়ে গেছে নিখিল। তার সঙ্গে শেষ দেখা হয়েছিল কলকাতা ৩০০ এক্সিবিশনে। একটু অন্যমনস্ক ছিল যেন সেদিন। নিখিল জিজ্ঞাসাও করেছিল, এড়িয়ে গেছে জয়া। সেদিনও তো এত খারাপ লাগেনি জয়ার মুখ চোখ। কি হয়েছে রে তোর? তোকে এরকম দেখাচ্ছে কেন? চোখের নিচে কালি, মুখ শুকনো। কলেজের গেট থেকে বেরিয়ে জয়া এক নিঃশ্বাসে বলে ফেলল, বৃষ্টিকে নিয়ে খুব প্রবলেমে পড়েছি। ও একদম পাগল হয়ে গেছে। কেন? কি হয়েছে? উন্মাদের মতো আচরণ করছে, কোনো কথা শুনছে না। চল কোথাও বসে বলছি। রাসেল স্ট্রিটের ছোট রেস্তোরাঁয় বসে সব শুনে নিখিল একেবারে রুদ্ধবাক। বৃষ্টি নেশা করে বাড়ি ফিরছে, গালিগালাজ করছে জয়াকে। সুবীরের কাছে চলে যেতে চেয়েছিল। উত্তেজনায় পরপর কয়েকটা সিগারেট খেয়ে ফেলল নিখিল। ও তাই তোকে কদিন কোথাও দেখা যাচ্ছে না। ওই ফিরোজের কলোনি শিলান্যাসের দিনও যাসনি। সবাই কিন্তু তোর কথা বলছিল। ছাড়ো সব, এখন কি করা যায় তাই বল। আমি কিছু ভাবতে পারছি না। আমারই হয়তো ভুল হয়েছে কোথাও। জয়ার গলা ধরে এসেছে। চোখের জল আটকে রাখার আপ্রাণ চেষ্টা করছে সে। এই কি সেই বৃষ্টি যে আরতির গায়ের সঙ্গে লেপ্টে ছিল বৌভাতের দিন সকাল থেকে সন্ধ্যা? আরও ছোটবেলায় ঝুলে পড়তো নিখিলের দাড়ি ধরে। ডায়মন্ড হারবারের পিকনিকে গিয়ে কি নাচি না নেচেছিল ছোট্ট মেয়েটা। বড় নিঃশ্বাস ফেলে অ্যাশট্রেতে সিগারেট নেভালো নিখিল। মেয়েটার কি অসাধারণ ছবি আঁকার হাতও ছিল। শান্ত হ, ভেঙে পড়লে চলবে নাকি? ভেবেচিন্তে একটা রাস্তা বার করতে হবে। সুবীরের সঙ্গে এ নিয়ে আর তোর কোনো কথা হয়েছে নাকি? না, রোজই ৪-৫ বার করে ফোন করে মেয়েকে। মেয়ে ফোন ধরেই না। ধরবেই বা কখন? বাড়ি থাকলে তো। আমি কিছুই বলিনি আর। যদি কিছু একটু ভালো মন্দ করে বসে, যদি হুট করে বাড়ি থেকে চলে যায়। দাঁড়া দাঁড়া, যাবে কোথায়? গেলেই হলো। নিখিল গভীরভাবে ভাবার চেষ্টা করছিল ব্যাপারটা। হয়তো বৃষ্টি ডিপ মেলানকোলিয়ায় ভুগছে। অনেক সময় এরকম হয়। ডিপ্রেশন মনে অনেকদিন চেপে রাখলে হঠাৎ এভাবেই এক্সপ্লোড করে। নিজেকে ভীষণ নিঃসঙ্গ ভাবতে ভাবতে নিখিল বলল, আচ্ছা, ও কাদের সঙ্গে মেশে বলতো? ঠিক বলতে পারবো না। কলেজেরই বন্ধু বান্ধব হবে। সেদিন একটা ছেলে ওর খোঁজ করতে এসেছিল বাড়িতে। দেবাদিত্য না কি যেন নাম। দেখে তো ভালোই মনে হলো ছেলেটাকে। মাঝে কদিন বৃষ্টি বাড়ি থেকে বেরিয়েও কলেজ যায়নি। সে সময় খোঁজ নিতে এসেছিল। পাড়াতেও একটা নতুন ছেলের সঙ্গে কথা বলে মাঝে মাঝে। কাল যখন ঝড় উঠল তখন সেই ছেলেটাই তো বাড়িতে পৌঁছে দিয়ে গেল বৃষ্টিকে। বাবলু বলছিল ছেলেটা নাকি ভালো ক্রিকেট খেলে। ওদেরকে ডেকে কথা বলা যায় না? কে বলবে? বাবলু? ওকে তো তুই জানিসই, কখন কি মুডে থাকে। আমারই হয়েছে জ্বালা। সবার মেজাজ মর্জি বুঝে চলতে হয়। আমি কাউকে ডেকে কিছু বললে বৃষ্টি কিভাবে রিয়াক্ট করবে? এদিকে পাড়াতেও তো ঢেঢি পড়ে গেছে। পাশের বাড়ির অবিনাশ উকিল সেদিন তো রাস্তায় আমাকে ধরে ঘুরিয়ে ফিরিয়ে কত কথাই শোনালেন। আমি কি করি বলতো? নিখিল চুপ করে রইল। পাড়ার কোনো ছেলে বা মেয়ে হঠাৎ বিপথে গেলে প্রতিবেশীরা মজাই পায়, যেন রসের খোরাক। তার উপর সেই ছেলে মেয়ের মা যদি ডিভোর্সি হয় তবে তো সোনায় সোহাগা। তুই নরম করে ওর সঙ্গে একবার কথা বলে দেখেছিস? সমস্ত ব্যাপারটা জানতে চেয়ে? জয়া দুদিকে মাথা নাড়ল। কি করে বোঝাবে? বৃষ্টিকে দেখলেই এখন তার হাত পা কাঁপে। সবসময় যে এত উগ্র মেজাজে থাকে তার সঙ্গে নরম করে কথা বলা যায় কিভাবে? চোখের সামনে মুহুর্মুহু সেই দৃশ্যটা ভেসে ওঠে। মেয়ে তার মুখের উপর পা দোলাচ্ছে, কানে ওয়াকম্যান। জয়ার চোখ বেয়ে জল গড়িয়ে এলো। তাড়াতাড়ি রুমাল চেপেছে মুখে। মনে মনে বলছে, তোর জন্য সময় দিইনি কোনোদিন। খুব অন্যায় হয়ে গেছে। সব সময় ফিরিয়ে দেব তোকে। একবার সুযোগ দে বৃষ্টি। একটা সুযোগ দিবি না বৃষ্টি? আমি তোকে আমার কথাগুলো বুঝিয়ে বলতাম। রিসিভার নামিয়ে নিজের মনে বিড়বিড় করে উঠল সুবীর। মেয়েটা আজকেও বাড়ি নেই। প্রচন্ড রাগ হচ্ছে সুবীরের নিজের ওপর। কি কুক্ষণেই যে জয়ার সঙ্গে কথা বলতে গিয়েছিল।
মেয়েটা বোধহয় সারা জীবনের মতন নিশ্চিহ্ন হয়ে গেল। সুবীর আলগাভাবে চেয়ারে হেলান দিল, ঝুঁকে জল খেলো টেবিলের গ্লাস থেকে। মাথার ভিতরটা দপদপ করছে। এয়ার কন্ডিশন ঘরে বসেও ঘামছে বিশ্রীভাবে। টাইয়ের নট আলগা করল, বেল টিপে ডাকলো বেয়ারাকে। এসিটা ফুল করে দাও তো। ফুল তো করাই আছে স্যার। ও তাই? আচ্ছা ঠিক আছে, যাও। সুবীর শার্টের উপরের বোতামটা খুলে দিল, টয়লেটে গিয়ে মুখে জলের ছাপটা দিল খানিকটা। আয়নায় মার্কেটিং ম্যানেজার সুবীর রায়কে কি বিধ্বস্ত দেখাচ্ছে। পারচেজের নায়ার আজ সকালেই বলছিল, ইউ আর লুকিং সিক, টেক সাম রেস্ট ম্যান। সুবীর রায়ের বিশ্রাম কোথায়? বিশ্রাম, অবসর শব্দগুলো কবেই তো মুছে গেছে সুবীরের অভিধান থেকে। সেই ন্যায়রত্ন লেনের গলি থেকে 21 বছর বয়সে সেলসম্যান হিসেবে জীবন শুরু। তারপর আর কোনোদিন দাঁড়াবার সময় পেল কোথায়? সুবীর কোনোদিনই স্রোতের মানুষ হতে চায়নি। স্রোতের মানুষ ভাসতে ভাসতে চড়ায় আটকে গেলে আটকেই থাকে, স্রোতের সঙ্গে নয়। সুবীর চেয়েছিল সে যেদিকে যাবে স্রোতকেও যেতে হবে সেদিকেই। হায় রে মানুষের স্পর্ধা! সুবীর আবার টেবিলে এসে বসল। কোয়ার্টারলি মার্কেটিং প্রজেকশনটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করছে। বেয়ারা নিজেই ঢুকল। স্যার, আপনার দাদা এসেছেন দেখা করতে, আসতে বলবো? হ্যাঁ, বলো। সামনের চেয়ার টেনে বসেছে প্রবীর। মুখ চোখ উস্কো খুস্কো, 2-3 দিন মনে হয় দাড়ি কামায়নি, নীল শার্ট, বেশ ময়লা। প্রবীরকে দেখেই সুবীরের মনে পড়ে গেছে কাশীপুর জুট মিলে লক আউট শুরু হয়েছে। কদিন আগেই কাগজে দেখেছিল। তখনই মনে হয়েছিল একবার দেখা করে আসবে বাবা মা দাদা বৌদির সঙ্গে। প্রবীর হাসি হাসি মুখে তাকিয়ে আছে। ভাবিনি যে তোকে এখন অফিসে পাবো। এখানে হেড অফিসে আমাদের আজ গেট মিটিং ছিল রে। ফেরার পথে ভাবলাম একবার ঢু মেরে যাই। তুই তো বোধহয় অনেক সময় সন্ধ্যের পরেও থাকিস, তাই না? মিটিংয়ে কি হলো? চান্স আছে খোলার? প্রবীর উত্তর দিল না। তাদের জুট মিল প্রায়ই বন্ধ থাকে। 6 মাস খোলা তো 6 মাস বন্ধ থাকে। সে সময় দ্বারস্থ হতে হয় এই ভাইয়েরই। ভাই যদিও বিরক্ত হয় না, তবু তার খুব খারাপ লাগে। কি করবে এই বয়সে? কোথায় আর বৌদির কি খবর? টুকাই বুকাইয়ের পরীক্ষা কেমন হলো? ওই একই রকম ভাই। বাবা মার শরীরটাই ভালো না। বাবাকে তো আজকাল না ধরলে হাঁটা চলাই করতে পারে না। সুবীর নিজের হাতের দিকে অজান্তে তাকিয়ে ফেলল। তার কাঁপাটাও বাড়ছে একটু একটু করে। মানিব্যাগ থেকে টাকা বার করল। এনে, এটা রাখ। সুবীর টাকা এগিয়ে ধরলেও প্রবীর কিন্তু হাত বাড়াল না। আরে না, রেখে দে, এখনো হাতে আছে কিছু, লাগলে বরং চেয়ে নেব, ঠিক আছে? আরে রাখ, বাবার ওষুধও তো কিনতে হবে। আর পারলে মাকে একটা টনিক কিনে দিস। প্রবীর মাথা নিচু করল। সুবীরের বুকটা কটকট করে উঠেছে। দাদাকে দেখলে আজকাল তার বড় মায়া হয়। কিছুই করে উঠতে পারল না জীবনে। খুব ছোটবেলায় বন্ধুদের সঙ্গে মারপিট লাগলে কিভাবে বুক দিয়ে তাকে আগলে রাখত দাদা, সেই সম্পর্ক আলগা হতে হতে এখন শুধুই দায়ে ওঠানো সম্পর্কের। তবে এটাই কি শেষ ধাপ? মনে হলেই আবেগ প্রকাশ করতে লজ্জা বোধ করে সুবীরের। কেমন বিউভল হয়ে পড়ে। আয় না একদিন আমার ওখানে, টুকাই বুকাইয়ের বৌদিকে নিয়ে। তোরা তো আসিসই না। দাদাদের সঙ্গে রাজার তো। প্রবীর তবু মাথা নামিয়েই আছে। বৃষ্টির মতোই তার মনের ছাপ অতি সহজেই মুখে ফুটে ওঠে। প্রবীর একটুও পছন্দ করে না রীতাকে। কেন যে করে না? জয়া ওর বেশি পছন্দের ছিল বলেই কি? সুবীরও চুপ করে রইল। প্রবীর খানিক পরে মাথা তুলেছে, একটু ভয়ে ভয়ে নিচু গলায় বলল, আরে ভাই, তুই তো বাড়িতে আসতে পারিস। সেই লাস্ট কবে ডাক্তার নিয়ে গিয়েছিলি? বাবা মা তোকে খুব আশা করে রে। শোকাতাপা মানুষ, কবে আছে কবে নেই।
আচ্ছা ঠিক আছে, আজকালের মধ্যেই যাব একবার। এর মধ্যে বেয়ারা চা দিয়ে গেছে। প্রবীর চায়ে চুমুক দিল। হ্যাঁ রে, আমাদের মেয়েটা কেমন আছে রে? ফার্স্ট ইয়ার চলছে তাই না? মা বাবা দাদা বৌদি সকলের কাছেই বৃষ্টি এখনো ন্যায়রত্ন লেনের বাড়িরই মেয়ে। হোক না সে মানুষ বালিগঞ্জে তার মায়ের কাছে। সম্পর্কের এই ধারাটা কি অদ্ভুত। সুবীর নিজেকে আর ন্যায়রত্ন লেনের বাড়ির ছেলে বলে ভাবতে পারে না। বৃষ্টিও থাকে না সুবীরের কাছে। তবুও হয়তো সম্পর্কের নিয়মই এরকম। অসংখ্য ঝুড়িনামা বৃদ্ধ বট ভাবে সমস্ত ঝুড়িগুলো তারই অংশ। এদিকে ঝুড়িরা নিজেদের প্রাণরস নিজেরাই মাটি থেকে আহরণ করে চলেছে। তাদের মধ্যে দিয়েই বেঁচে আছে বৃদ্ধ বট। কখন যে তার নিজের কাণ্ড মরে গেছে সে খেয়ালও করে না। তাছাড়া পুরোপুরি কোনো সম্পর্ক বোধহয় ছেড়েও না। অদৃশ্য তন্তুতে কোথাও রেশ থেকেই যায়। না হলে বাবা মা এতদিন পরেও কোনো প্রসঙ্গে জয়ার কথা উঠলে বৌমা সম্বোধন করে কথা বলেন, অথচ রীতাকে রীতা। সুবীর অন্যমনস্কভাবে মাথা নাড়ল। ভালোই আছে। চ, উঠবি তো? তোকে ধর্মতলার মোড়ে নামিয়ে দিই। এখন তো এখান থেকে বাস ফাসও পাবি না, 7:30 বাজতে যায়। প্রবীরকে নামিয়ে দেওয়ার পর ড্রাইভারকে রেড রোড হয়ে রেসকোর্স ঘুরে বাড়ি যেতে বলল সুবীর। হঠাৎ দম বন্ধ হয়ে আসতে চাইছে। অনেকদিন আগে জয়ার সঙ্গে ডিভোর্স হওয়ার পরই ছোট বৃষ্টিকে নিয়ে বাবা মার সঙ্গে দেখা করতে গিয়েছিল। তাদের দেখে চিৎকার করে দোতলার বারান্দা থেকে জ্যাঠতুতো দাদা বলছিল জ্যাঠাইমাকে, ফেরিওয়ালাটা মেয়ে নিয়ে এসেছে দেখলাম। তা তোমাদের আদরের শুভুর বউটা আর কোনো বেটা ছেলে পাকড়াও করতে পারলো? ওইটুকু মেয়ে ঠিক বুঝে নিয়েছিল বিদ্রুপটা। তারপর থেকে কিছুতেই আর ও বাড়িতে যেতে চাইতো না। সুবীর বললেও নয়। মেয়েটা বড্ড বেশি অভিমানী। সিটে হেলান দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করল সুবীর। জানলার নামানো কাঁচে হাত রাখছে বারবার। আজ এত হাওয়া কম কেন? মেয়েটা কি আর কোনোদিনও কথা বলবে না তার সঙ্গে? বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়িয়েছে। সুবীর ঘুমিয়ে আছে, ঘুমিয়েই আছে। স্যার, এসে গেছি। সুবীর চমকে তাকিয়েছে। কখন এত ঘুমিয়ে পড়েছিল? থতমত চোখে তাকালো চারদিকে। ড্রাইভার দরজা খুলে দাঁড়িয়ে আছে। সুবীর ক্লান্ত পায়ে লিফটের সামনে এসে দাঁড়ালো। এখনো আর কত ওঠানামা বাকি আছে জীবনের। Come on, baby! We'll be together here whole night! রাজীব চেঁচিয়ে ডাকলো বৃষ্টিকে। বৃষ্টি শুনতে পেল না। প্রচণ্ড শব্দে লেকের জল থরথর কাঁপছে। পাখিরা চমকে উঠছে আতঙ্কে। শব্দের ধাক্কায় পৃথিবীর হৃদস্পন্দন বন্ধ হওয়ার জোগাড়। শব্দ নয়, নাদ। এখানে এলে বোঝা যায় শব্দকে কেন পুরাণে ব্রহ্ম বলা হয়েছে। প্রবল দাপটে ড্রাম বাজাচ্ছে এক ঝাঁকড়া চুল দাড়িওয়ালা যুবক। তার সঙ্গে পাল্লা দিয়ে হাওয়াইয়ান গিটার, জ্যাজ সেট, সিনথেসাইজার। কমনীয় মেয়েলি চেহারার একটি ছেলে জমকালো পোশাক পরে স্প্যানিশ গিটার হাতে গোটা স্টেজে নেচে কুঁদে গান গেয়ে চলেছে। মুক্ত অডিটোরিয়ামে প্রকৃতির নিচে রাতভর আজ পশ্চিমী রকের জলসা। শ্রোতাদের বয়স 15 থেকে 35। প্রত্যেকেই এমনভাবে তাল দিচ্ছে যেন সে না তাল দিলেই বাজনার ছন্দ কেটে যাবে। বৃষ্টি অনেকক্ষণ ধরেই তার দলবলকে খুঁজে বেড়াচ্ছিল। চতুর্দিক এমন ধোঁয়াটে আর শ্রোতার ভিড় এমন জমাট যে 5-7 হাত দূর থেকেও নিজের বন্ধুদের চিনে নেওয়া কঠিন। রাজীব উঠে এসে টানল বৃষ্টিকে। হোয়াটস রং? কখন থেকে চিল্লাচ্ছে? আমিও তো খুঁজছি তোদের। শুভ আসেনি? ডোন্ট নেম দ্যাট বাগার। রকে নাকি ওর মাইগ্রেন হয়। কথার সঙ্গে দুলে চলেছে রাজীব। বৃষ্টিও এক পায়ে তাল দিচ্ছে। সিগারেট ধরিয়ে বড় করে ধোঁয়া ছাড়ল। মাইগ্রেন না আরো কিছু। আসলে বাড়িতে বসে শুভ এখন অ্যানুয়ালের প্রিপারেশন চালাচ্ছে। চালাক ছিল। পরীক্ষার কথা মনে হতেই বৃষ্টি আরো বড় করে ধোঁয়া ছাড়ল। সামনেই একদল ছেলে মেয়ে হাই হুই চিৎকার করছে। উফ, আজ ওয়েদারটা স্টাফি। আর কে কে এসেছে রে? ওই তো জিমি, জিন্ডা, পেপসি, রানা, আরো 3-4 জন আছে। তুই চিনবি না। জিন্ডা জিন্সের পকেট থেকে একটা চ্যাপটা বোতল বার করলো। এক চুমুক খেয়ে এগিয়ে দিল রাজীবকে। রাজীব গলায় অল্প ঢেলে বোতল ফেরত দিল। আহ, ইউ সুইটি পাই।
সবসময় পকেটে মজুদ রাখিস কি করে? That's the art. You have to invent it, dear. জিমির চোখ স্টেজের দিকে, দুহাত মাথার ওপর তুলে জোর জোর তালি বাজাচ্ছে, তার কানের ঝোলা দুল একই সঙ্গে নাচছে টিং টিং। বৃষ্টির মন প্রথমে সামান্য খুঁতখুঁত করছিল। আজই প্রথম সারা রাত বাড়ির বাইরে কাটাবে। সুধাকে অবশ্য বলে এসেছে কেউ যেন তার জন্য চিন্তা না করে। কেন যে বলতে গেল? নিখিল মামার কথাতেই কি? পরশুদিন হঠাৎই নিখিল বৃষ্টির কলেজে হাজির। বৃষ্টির সামনেই বন্ধুদের সঙ্গে দাঁড়িয়েছিল। কাল থেকে মীনাক্ষী এক মাথা সিঁদুর পরে কলেজে আসা শুরু করেছে। এই নিয়ে বৃষ্টির বন্ধু বান্ধবরা দারুণ উত্তেজিত। বাড়ির অমতে সেই ছেলেটাকেই বিয়ে করেছে মীনাক্ষী, চলে গেছে ছেলেটার বাড়িতে। তাই নিয়ে জোর তুফান চলছিল। বৃষ্টিকে অবশ্য আলোচনাটা তেমন স্পর্শ করছিল না। বন্ধুদের সঙ্গে কলেজে থাকতে হয়, সেই জন্যই থাকা এখন। বৃষ্টি নিখিল মামাকে দেখে কম অবাক হয়নি। বৃষ্টিকে দেখেই নিখিল মামা স্বভাব মতোই হইচই করে উঠেছিল। এদিকে একটা কাজে এসেছিলাম, হঠাৎই মনে হলো আরে তুই তো এখন কলেজে, তাই একটু ঢু মেরে গেলাম। বাড়ি গেলে আজকাল তো তোর দেখাই পাওয়া যায় না। গিয়েছিলে বুঝি? কবে গিয়েছিলে? এই তো পরপর দুদিন সন্ধ্যাবেলা ঘুরে এলাম। একদিন তো তোদের পার্কে জোর ইলেকশন মিটিং চলছিল। বাবলু বলল এর মধ্যে কবে নাকি রাজীব গান্ধীও আসছে মিটিং করতে। কবে রে? কি জানি, এখন তো রোজই মিটিং মিছিল। বৃষ্টি এখন চারপাশের কোনো খবরই রাখে না। এই তো সুদেষ্ণা, তৃষিতা আর দেবাদিত্য সেদিন জোর তর্ক জুড়েছিল। এবার প্রথম ভোটার লিস্টে নাম উঠেছে বলে সুদেষ্ণা, তৃষিতারা রীতিমতো রোমাঞ্চিত। ছেলে মানুষই। বৃষ্টির এখন কলেজের বন্ধুদের আর ভালো লাগে না। একদিন দেবাদিত্য জ্ঞান দিতে এসেছিল। বৃষ্টি, শুভকে যা মানায় তোকে তা মানায় না। তুই তোর মতো ছ্যাবলামি নিয়ে থাক না, আমায় নিয়ে কাউকে মাথা ঘামাতে হবে না। বৃষ্টির স্নায়ু আজকাল খুব বেশি টান টান থাকে। সায়নদীপ ছেলেটা তাকে যখন তখন ধরছে রাস্তায়। একদিন হাতে ধরে বাড়ি পৌঁছে দিয়েই গার্জেন হয়ে বসেছে। আজও বিকেলে বেরোনোর সময় পথ আটকে ছিল। চললে কোথায়? কথাটা শুনেই বৃষ্টি সায়নের দিকে কটমট করে তাকিয়েছে। কড়া গলায় বলেছে, তাতে তোমার কি দরকার? কখন ফিরছো সেটাও তোমাকে বলতে হবে নাকি? তা নয়, আমি তো আর রোজ রোজ মোড়ে দাঁড়িয়ে থাকবো না। বাড়ি চিনে ফিরতে পারবে তো? বৃষ্টি ক্ষেপে লাল। তখনই ঠিক করেছে রাত্রে আজ ফিরবেই না। সুধাকে যদিও সে কথা বলেনি, তবু যা বলেছে তাই ঢের। নিখিল মামা বারবার না বললে হয়তো সেটুকুও। নিখিল মামা বলেছিল, কোথায় যাস বাড়িতে বলে যাস না কেন? কেউই তোর খবর দিতে পারে না। কিডন্যাপড হয়ে গেলে আমরা কোথায় খোঁজ করব? বৃষ্টির মনের কোণে চোরা সন্দেহ। মা নিখিল মামাকে খোঁজ নিতে পাঠায়নি তো? নিখিল মামার মুখ দেখে অবশ্য সন্দেহের মেঘ কেটে গেছে। নিখিল মামা গোয়েন্দা হতেই পারে না। সিগারেটের প্যাকেট লুকিয়ে রাখলে যে খুঁজে বার করতে পারে না, সে হবে গুপ্তচর। কপটতা করবে? ছোটবেলায় না তার সঙ্গে নিখিল মামার চুক্তি হয়েছিল, দুজনে মিলে পায়ে হেঁটে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা ঘুরবে। হাসতে হাসতে বলেছিল, শাকচুন্নিকে কিডন্যাপ করবে? এমন ভূত আছে নাকি কলকাতায়? আছে রে, আছে। ভূত সর্বত্র আছে। বৃষ্টি সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল। ভূত যে আছে সেটা সেও টের পায়। এই জিমিরই হাবভাব ভালো নয়। কারণে অকারণে বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। দু একদিন আনন্দের অছিলায় তাকে জড়িয়ে ধরারও চেষ্টা করেছিল। এইসব ভূতদের সামলানোর ক্ষমতা বৃষ্টির আছে। আর একটা সিগারেট ধরাতে গিয়ে বৃষ্টি থামল। গাঁজার নেশায় রপ্ত হওয়ার পর সাদা সিগারেটে আর তেমন আরাম পায় না। পার্ক স্ট্রিটের পানের দোকান থেকে সে প্রায়ই অল্প স্বল্প গাঁজা কিনে আনে। জিমি তাকে চিনিয়ে দিয়েছিল দোকানটা। বিশেষ একটা কোড বলে চাইতে হয়। বৃষ্টি ঠুকে ঠুকে সিগারেট থেকে তামাক বের করে ফেলল। ব্যাগে রাখা গাঁজাটুকু সযত্নে ভরল সেই জায়গায়। দেশলাই কাঠি দিয়ে চেপে চেপে কাগজে ঠেসে দিল। দু হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিল ভালো করে। জিমি পাশে উঠে এসেছে। বৃষ্টি দেশলাই জ্বালানোর আগেই হাত ধরে থামালো। ওয়ান্ট সামথিং মোর হার্ড, ম্যাসকুলাইন? বৃষ্টির ভুরু জড়ো।
প্যান্টের হাঁটুর চেন খুলে জিমি প্লাস্টিকের ছোট্ট মোড়ক বের করল। রাজীব দেখেই চিনে ফেলেছে। তুই কোন ঠেক থেকে রোজ ম্যানেজ করছিস রে? আমাদের ওদিকে পুলিশ হেভি ঝামেলা করছে, পাড়াগুলোও হয়েছে তেমনি। Those buggers are simply making it hell. জিমি রাজীবের দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকালো। সব রহস্য সকলকে জানাতে নেই। বৃষ্টিকে ইশারায় স্টেজের পিছনে যেতে বলল। এখানে কেমন ঠান্ডা মেরে যাচ্ছি, বাইরে একটা দারুণ গলতা আছে, চল। জিমির সঙ্গে সঙ্গে রাজীবও উঠেছে। রাজীব জানতে চাইল, যাবি বৃষ্টি? বৃষ্টি দমও না। জিমির সঙ্গ তার একদম ভালো লাগে না। এদিকে আজ আরো চড়া নেশার জন্য তার শরীর ছটফট করছে। মেইলি ছেলেটার গান থেমেছে। পরের জনের প্রস্তুতি শুরু হলো। রাজীব একবার জিজ্ঞাসা করল, কে উঠছে রে এবার? মার্কো রেঙ্গান? ফাটারডোর প্রোগ্রাম কি পড়ে? জিমি উত্তর দিল না। সামনের ছেলে মেয়েদের সরিয়ে সে বাইরে যাওয়ার রাস্তা করছে। 4টে ছেলে মেয়ে একসঙ্গে গান ধরেছে। অডিটোরিয়ামের বাইরে এসে ক্রমে দূরে সরে যাচ্ছে শব্দগুলো। লেকের জলের ধারে 3টে প্রকাণ্ড গাছের মাঝখানে ছোট্ট ঝোপের আড়াল। কেউ এখানে বসে থাকলে 8-10 হাত দূর থেকেও দেখা যায় না। জিমি রাজীব অভ্যস্ত পায়ে পৌঁছে গেছে সেখানে। পিছনে সম্মোহিতের মতো বৃষ্টি। জিমি পা ছড়িয়ে বসে পড়ল। গোল করে কাগজ পাকাচ্ছে। রাংতার উপর 1 চিমটে ব্রাউন সুগার রাখল। অন্ধকারে জিমির মুখ যেন অরিজিতের মতো। অরিজিৎ আজকাল সর্বক্ষণ নেশায় বুঁদ হয়ে থাকে। মাঝে মাঝে বিড়বিড় করে কবিতা ওড়ায়। রাংতার ধোঁয়া নাকে টানার সঙ্গে সঙ্গে বৃষ্টি প্রথমটা কেমন অনুভূতি শূন্য হয়ে গেল। অন্ধকার দুলে উঠল নাগরদোলার মতো। অসংখ্য নীল বুদবুদ নাচছে চোখের সামনে। জিমি বৃষ্টির কাঁধে হাত রাখল। এনজয়িং? বৃষ্টি অভ্যাস মতন হাত সরিয়ে দিল। আবার নাক ডোবালো ধোঁয়ায়। রাজীবের কাঁধে হেলান দিয়ে শুয়ে পড়ল আস্তে আস্তে। বিড়বিড় করে কিছু বলার চেষ্টা করল। জিভ জড়িয়ে যাচ্ছে। রাজীব মাথায় হাত রাখল। কি বলছিস রে? বৃষ্টি কিছুতেই চোখ খুলতে পারছিল না। জড়ানো স্বরে তবু বলতে চাইছে, আমি ওদের ঘৃণা করি। বাবা মায়ের প্রতি জমে ওঠা অভিমান থেকে অন্তরের ঘৃণা বাসা বেঁধেছে বৃষ্টির মনে। আর সেই ঘৃণাই তাকে টেনে নিয়ে যাচ্ছে কোনো এক অতল অন্ধকারের দিকে। কি হবে বৃষ্টির এবার? এই অন্ধকার জগৎ থেকে তাকে কি কেউ বের করে আনবে, নাকি আরো বিপদে তলিয়ে যাবে বৃষ্টি? শুনছেন কাঁচের দেওয়াল। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, গল্প পাঠে জৈত্রী ব্যানার্জি, বৃষ্টি, অধ্যায় সাহা, দেবাদিত্য, ব্রতদীপ মুখার্জি, তৃষিতা, শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, বাবলু, স্পন্দন দাস, সুধা, পায়েল ঘোষ, জয়া, শ্রাবণী মুখার্জি, পিকলু, সায়ন্তন ঘোষ, সায়ন, সৌম্য চ্যাটার্জি, নিখিল, অর্ঘ্যমাল্য মাইতি, সুবীর, শেখর, প্রবীর, রূপান দাশগুপ্ত, রাজীব, কুশল ভট্টাচার্য, জিন্ডা, মৌপিয়া নাগ, জিমি, অতনু মজুমদার এবং অন্যান্যরা। আবহ সঙ্গীত কৌশিক দাস। প্রযোজনায় ভিজুয়াল অডিও। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ডমাইন, সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাঁচের দেওয়াল। মির্চি নিবেদন গল্প গোল্ডমাইন।